ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি ঝাড়খণ্ড টেট প্রিপারেশন 2024-এর ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাসে ফিরে যাই। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, দ্য ভ্যালু অফ 6 প্লাস 1/10 প্লাস 6/1000 প্লাস 61/10,000 এটা সমান কি হবে? সেই অপশানগুলো দেওয়া আছে 1 2 3 4 করে, তাহলে এগুলো আমরা সাম করে লিখতে হবে বলেছে। ঠিক আছে, তাহলে এটা দেখো কি আছে, প্রথমে আমার 6 আছে, তো 6টা থাক, তারপরে আছে প্লাস, প্রথমে আমার কত আছে 1/10, তো 1/10কে আমরা পয়েন্টে ট্রান্সফার করলে পাবো 0.1। ঠিক আছে, প্রথমেরটা আমার আসবে 0.1। তারপরে কি আছে না 6/1000, তার 6/1000কে আমরা কি লিখতে পারবো না 0.6 আছে, 1000 মানে আছে আমার 006। ওকে, আর তারপর আছে 61/10,000, তাহলে সেটাকে লিখতে পারবো 0. কি আসবে না 0061, 0.0061। ঠিক আছে, তাহলে এটাকে সাম করে দাও, প্রথমে পয়েন্টের সামটা করো, 6 পয়েন্ট তো হবেই, শুধু পয়েন্টের সামটা করলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমার 1 আসছে, 1, তারপরে 6 6 12 2, তারপরে আসছে 0 আছে, মানে আমার আসবে 1 আসবে, তারপরেটা 1 আসবে, তারপরে আসছে পয়েন্ট, আর 6 তো আছেই লেফটে, তাহলে 6.1121। অপশান দেখো কোথায় আছে, অপশান 4 নম্বর অপশানে দেখা যাচ্ছে 6.1121, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2তে। নাম্বার 2তে দেখো কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, তাহলে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, আমরা কোশ্চেনটা পড়তে পড়তে ছবিটা এঁকে নিই। পি কিউ আর মনে করে এটা একটা ট্রায়াঙ্গেল বলেছে, পি কিউ আর। ঠিক আছে, এরপরে কি বলেছে, কিউ আর ইজ প্রডিউস টু এস, একটা কিউ আরকে বলছে এস পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল পি আর এস এটা বলছে 100 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার 100 ডিগ্রি। ওকে, তারপরে কি বলেছে, ইফ আর পি ইকুয়ালস টু, আর থেকে পি মানে এইটা ইকুয়ালস টু বলেছে আর কিউ মানে এইটা। ঠিক আছে, তাহলে দেন মেজার অফ পি কিউ আর এইটার মেজারটা খুঁজেছে পি কিউ আর এর। ঠিক আছে, পি কিউ আর এর মেজারটা খুঁজেছে। তো দেখো সিম্পলি আমরা চিন্তা ভাবনা করবো, দেখো পি আর ইকুয়ালস টু কিউ আর, এখানে চেক করো পি আর ইকুয়ালস টু কিউ আর, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পি এইটা আর অ্যাঙ্গেল কিউ এই দুটো সমান, পি আর ইকুয়ালস টু কিউ এই দুটো অ্যাঙ্গেল সমান হবে কিন্তু, যেহেতু দুটো সাইড ইকুয়াল দেওয়া আছে। ওকে, আবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলের একটা বহিস্থ কোণ হচ্ছে বা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে পি আর এস, তাহলে পি আমরা বহিস্থ কোণ সমান কি জানি না বিপরীত অন্তস্থ কোণের যোগফল, তাহলে আমরা বলতে পারি পি প্লাস কিউ যে দুটো অ্যাঙ্গেল আছে পি প্লাস কিউ সেটা সমান 100 ডিগ্রি হবে, এই দুটো সাম এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টি থেকে। ঠিক আছে, পি কিউ সমান 100। আবার দেখো পি সমান কিউ বলেছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি পি এর জায়গায় যদি কিউ বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 2Q, তাহলে 2Q ইকুয়ালস টু আমি 100 বলতে পারি। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে না 50 হবে, কিউ ইকুয়ালস টু 50। তো এটাই তোমাকে বের করতে বলেছে যে কিউটা কত হবে, পি কিউ আর মানেই হচ্ছে কিউ অ্যাঙ্গেল, তাহলে কিউ অ্যাঙ্গেলটাই তোমাকে বের করতে বলেছে, তাই 50 ডিগ্রি। তাহলে দেখো কোথায় আছে, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজিলি করতে হবে, খুব শর্ট ক্যালকুলেশন, যত শর্টে তোমরা করতে পারবে সে শর্টে, যত না লিখে ক্যালকুলেশন করতে, কিন্তু অ্যাকুরেসি নিয়ে আসতে হবে, না লিখে যে ভুলভাল করলে চলবে না। যত শর্টে লিখে তুমি অ্যান্সার দিতে পারবে তত তোমার টাইম বাঁচবে। ঠিক না, যে কোশ্চানগুলো থাকে সেখানে তোমার 1 মিনিটের মধ্যে কোশ্চান পড়তে হবে, কোশ্চান মানে তার সমাধান করতে হবে এবং তার অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, এতগুলো কাজ থাকবে। বিশেষ করে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু এই এমসিকিউ কোশ্চানটা একটু খুব মানে ডিফিকাল্ট বলতে গেলে অন্যান্য সাবজেক্টের তুলনায়। ঠিক না, এখানে তোমাকে কোশ্চান পড়বে, কোশ্চান বুঝবে, তারপরে কোশ্চানকে সলভ করবে, তারপরে আবার অ্যান্সার দেবে, অনেকগুলো কাজ থাকে, 1 মিনিটের মধ্যে সেটা করতে হবে। ওকে, তো চলো যাই হোক আমরা যতটা সম্ভব চেষ্টা করব খুব ইজিলি চিন্তাভাবনা করার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 3তে কী বলেছে দেখো, নাম্বার 3তে একটা কোশ্চেন দিয়েছে, এ বক্স উইথ ইনসাইড মেজারমেন্ট 60 সেমি ইন্টু 30 সেমি ইন্টু 24 সেমি ইজ ফুল অফ উডেন কিউবস of the same size. If the number of cubes is 25, then the side of each cubes. তো এখানে তুমি ধরে নাও যে সাইডটা মানে ও কিউবের সাইডটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম, তাহলে আমার 25টা কিউব আছে, তাহলে আমার যদি কিউবের সাইডটা যদি এক্স হয় তাহলে তার ভলিউমটা কত হয়ে যাবে, এক্স কিউব। ওকে, ভলিউমটা হয়ে যাবে এক্স কিউব। তাহলে এখানে দেখো আমার 25টা কিউব আছে, তাহলে 25টা কিউবের ভলিউম হয়ে যাবে 25x কিউব। ঠিক না, 25x কিউব। তাহলে সেটা কার সাথে সমান হবে, যেটা আমার বক্সটা আছে, বক্সের যে ভলিউম সেই ভলিউমের সাথে সমান হবে। বক্সের ভলিউম কত আছে 60 ইন্টু 30 ইন্টু 24। ওকে,
এটা দেওয়া আছে। এটা তোমাকে বলেছে যে কিউবগুলো ছোটো ছোটো কিউবগুলো কি ওই বক্সের ভিতরে ঢোকানো আছে, মানে কি 25টা কিউবের যে ভলিউম আর বক্সের যে ভলিউম সেটা সমান হবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে তুমি এক্স কিউবটা বের করে নাও। তাহলে এক্স কিউব সমান কী হয়ে যাবে, এক্স কিউব সমান হবে 60 ইন্টু 30 ইন্টু 24/25। এরপর কাটাকাটি করে এটা 5 দিয়ে কাটো, তাহলে এটা 5 5 25 আর এটা 5 12 60, ঠিক। এরপর এটা কাটো 5 দুগুণে 5 6 30। তাহলে এখানে দেখো 6 আর এখানে আসছে আমার 24 আর এখানে 12, মানে এখান থেকে যদি 2 2 তাহলে 12 কিউব হয়ে যাবে। দেখো আলটিমেটলি ক্যালকুলেশনটা এক্স কিউব ইকালস টু 12 কিউব চলে আসছে। ওকে, মানে এক্স ইকালস টু 12, এটাই তোমাকে বের করতে বলেছে যে সাইডটা কত হবে। তাহলে সাইড 12 আসছে, তাহলে অপশন 3তে দেখা যাচ্ছে, দেখো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 4। নাম্বার 4-এ কী বলেছে, দেখো রেডিয়াই অফ টু সার্কেল আর 8 semi and 6 semi, the radius of the circle having the area equal to the sum of the area of these two given circle is। তাহলে এখানে দেখো রেডিয়াসটা বলেছে যে নতুন সার্কেলের রেডিয়াসটা কী হবে, ঠিক আছে। তাহলে আমার দুটো সার্কেল দিয়েছে, একটা 8 সেমি রেডিয়াস আছে আর একটা 6 সেমি রেডিয়াস আছে। এরপরে বলেছে যে বড় সার্কেল যে সার্কেলটা তৈরি করছে ওই দুটো সার্কেলের এরিয়া দিয়ে দ্য হ্যাভিং দ্য এরিয়া ইকুয়াল টু দ্য সাম অফ দিস এরিয়া, ঠিক আছে। মানে যেগুলো ছোটো ছোটো সার্কেল আছে সেই সার্কেলের যে এরিয়া সামটা নিয়ে যে সার্কেলটা তৈরি হবে তার রেডিয়াসটা, তো আমি ধরে নিলাম যে বড় যে সার্কেলটা তৈরি করব তার রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে তার এরিয়াটা কত হবে না পাই আর স্কোয়ার, ঠিক আছে, বড় সার্কেলটা যেটা আমি তৈরি করেছি নতুন করে, ঠিক আছে। এটা তাহলে কার সাথে সমান হবে না ওই দুটো সার্কেলের সাথে সমান, দুটো সার্কেলের এরিয়ার সাথে সমান হবে। প্রথম সার্কেলটা কত আছে আমার পাই ইন্টু আর স্কোয়ার, কত আছে আর 8 আছে, মানে 64, পাই ইন্টু 64 প্রথমেরটার এরিয়া হলো পাই ইন্টু 64 প্লাস দ্বিতীয়টার এরিয়া কত হবে না পাই ইন্টু 6 স্কোয়ার মানে 36, ঠিক আছে। তাহলে দেখো বোথ সাইডে আমার পাই আছে, পাই এখান থেকে তুমি পাইটা কমন নিতে পারো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। পাই সমান পাই ইন্টু 64 প্লাস 36 রাইট সাইডটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লেফট সাইড আর রাইট সাইডের পাইগুলো যদি কেটে দিই তাহলে আর স্কোয়ার ইকালস টু কত হচ্ছে 64 প্লাস 36 মানে 100 আসছে, মানে আর ইকালস টু কত হবে আর ইকালস টু 10। এটাই আমাকে খুঁজেছে যে রেডিয়াসটা কত হবে, তাহলে 10, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 5। নাম্বার 5-এ কী বলেছে দেখো, নাম্বার 5 সার্কামফারেন্স অফ দ্য বেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 44 and its height is 15 semi, the volume of the cylinder is। তাহলে দেখো সিলিন্ডারের রেডিয়াসটা আমরা যদি ধরে নিই যে রেডিয়াসটা আমার কত না রেডিয়াস হচ্ছে আর, সাপোজ মনে করো আর আমি ধরে নিলাম, তাহলে আমার কি হয় রাইট সার্কুলার সিলিন্ডারের সার্কামফারেন্সটা কত হবে, বেসিস সার্কামফারেন্সটা হবে 2 পাই আর, এটা হচ্ছে ফর্মুলা 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান 44 দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো পাই সমান বলেছে 22/7 বসাতে, তাহলে এখান থেকে তুমি আরটা পেয়ে যাবে, আর ইকুয়ালস টু কত হবে 44/2 ইন্টু পাই হবে, নিচে পাই থাকবে এখানে পাই, তো পাইটাকে যদি তুমি 22/7 বসিয়ে দাও তাহলে কত আসবে 44 ইন্টু 22, এটা যদি 22/7 হয় তাহলে 7টা উপরে চলে যাবে 7/2 ইন্টু 22, মানে এটা কাটাকাটি করলে তোমার 7 আসছে। ওকে, তাহলে আরটা পেয়ে গেলে এরপর তোমাকে কী বের করতে বলেছে, এইচটা দেখো এখানে দেওয়া আছে, এইচটা কত দেওয়া আছে, এইচ দেওয়া আছে 15, এইচ দেওয়া আছে 15। তাহলে তোমাকে এখানে বের করতে কি বলেছে না ভলিউম অফ দ্য সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের ভলিউম কত হয় পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর স্কোয়ার এইচ মানে কত আসবে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর কত পেলে 7 পেয়েছো, তাহলে 7 ইন্টু 7 আর স্কোয়ার ইন্টু এইচ মানে 15, এটা আসছে। তাহলে এখানে একটা 7 কেটে গেল, তাহলে 105 7 15 105 ইন্টু 22, 105 ইন্টু 22 মানে এটা তোমরা পাবে 2310, কত পাবে 2310। অপশান দেখো কোথায় আছে, অপশান 4-এ দেখা যাচ্ছে, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 6। নাম্বার 6-এ দেখো কী বলেছে, এখানে দেখো একটা প্যাডাগজিক্যাল কোশ্চেন দিয়েছে, ম্যাথামেটিক্সের সিডিপির কোশ্চেন। ইন এ কম্পিউটার এডেড লার্নিং CAL class, a teacher ran a program on screen about triangle and sat behind in class as an observer. This type of computer aided learning based on programmed learning may be disadvantaged as, মানে কি হলো একটা কম্পিউটার এডেড লার্নিং ক্লাসে কি করেছে না টিচার একটা ভিডিও চালিয়ে দিয়েছে, প্রোগ্রাম অন স্ক্রিন, একটা স্ক্রিনে তোমার ট্রায়াঙ্গেল নিয়ে একটা ভিডিও চালিয়ে দিয়েছে এবং তিনি অবজারভারের মতো দর্শকের মতো বসে আছেন, ঠিক আছে।
এটা দিস টাইপ অফ কম্পিউটার এডেড লার্নিং, এই টাইপের যে লার্নিংটা, যে কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বা হয়, ঠিক আছে, সেটা তোমাকে এখানে বলতে বলেছে যে কী ডিসঅ্যাডভান্টেজ। যে একটা ভিডিও চালিয়ে দিয়েছে এবং স্যার বসে আছে সেটা দর্শকের মতো হয়ে, সেটা ছেলেরা বাচ্চারা দেখছে, এটা কী ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, এটা তোমাকে এই চারটা অপশনের মধ্যে চুজ করতে হবে। তাহলে ফার্স্ট অপশন পড়ছি, স্টুডেন্ট মে ফিল লস্ট ডিউ টু অ্যাবসেন্স অফ টিচার পিপল ইন্টারাকশন, স্টুডেন্ট গেট এভরি ইনফরমেশন ইন sequential manner, student get a chance to understand at their own pace, student are responsible for their own learning। তাহলে এখানে দেখো ডিসঅ্যাডভান্টেজ বলতে, দেখো স্ক্রিনে একটা ভিডিও দেখছে, সেখানে কিন্তু টিচার এবং স্টুডেন্টের যে ইন্টারাকশন বা যে কথাগুলো হয়, যে প্রশ্ন উত্তর যে প্রক্রিয়া, সেটা কিন্তু হয় না, ঠিক আছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ভিডিও চালানো বা এই ক্লাসে যদি মানে ভিডিও চালিয়ে যে এগুলো করা হয়, মানে ক্লাসগুলো নেওয়া হয়, সেখানে ওই টিচার যদি না কিছু বলে বা দর্শকের মতো থাকে, সেখানে কিন্তু কি হয়, টিচার স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশনটা থাকে না, তারা ভিডিও থেকেই সেই জ্ঞানটা নিতে থাকে বা সেই সাবজেক্ট সম্পর্কে তারা বুঝতে থাকে, তাদের কনসেপ্ট নিতে থাকে, ঠিক আছে। তাহলে এখানে ডিসঅ্যাডভান্টেজ বলতে কি না, টিচার আর স্টুডেন্ট বা টিচার অ্যান্ড পিপলের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে না, ঠিক আছে। সেজন্য স্টুডেন্ট কি মনে করে যে তারা দুর্বল হয়ে পড়ছে, তারা ভালো শিখতে পারছে না, এটা তাদের মনে আসতে পারে। তাহলে অপশন ওয়ানে দেখো ওটা আছে, স্টুডেন্ট মে ফিল লস ডিউ টু অ্যাবসেন্স অফ টিচার পিপল ইন্টারাকশন। বাকি যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা ওই ভিডিও থেকে বা ওই ভিডিও ক্লাস থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অপশন ওয়ান, যে এখানে টিচার স্টুডেন্ট কোনো ইন্টারাকশন হয় না ভিডিও ক্লাসে, ঠিক আছে। তাহলে অপশন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 7, নাম্বার 7-এ কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স আর ওপেন এন্ডেড কোশ্চেন অ্যান্ড ক্যান বি ইউজ টু এনহান্স ম্যাথামেটিক্যাল থিঙ্কিং। তাহলে এখানে দেখো এই ধরনের কোশ্চেন আমরা যে ভিডিওগুলো দিয়েছি, আগের ভিডিওগুলোতে দেখবে তোমরা, অনেক ওপেন এন্ডেডের কোশ্চেন আছে, ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড, ঠিক আছে। বেঙ্গল যে আমাদের WB প্রাইমারি যেগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো তো 2 একবার এসেছে কোশ্চেনগুলো। তো যাই হোক, যখন তোমরা কোশ্চেনগুলো সলভ করবে, সবসময় চেষ্টা করবে যে একটা কোশ্চেন যেন আমার 1000 কোশ্চেনের সমাধান দিতে পারে, ঠিক আছে। মানে মেনলি তার আসল জিনিসটা জানতে হবে। ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড কোশ্চেন মুখস্থ করে তার পরীক্ষা, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম মানে ক্র্যাক করা যাবে না, ঠিক আছে। তোমাকে অনেক বেশি ভালো সাবজেক্ট জানতে হবে, অনেক থিওরি জানতে হবে, এবং যে লজিকগুলো জানবো সেই লজিকগুলো দিয়ে যেন একটা কোশ্চেনও আমরা সলভ করে যেন হাজার কোশ্চেন আমি সলভ হতে পারি, এই ধরনের একটা তোমাকে চিন্তা ভাবনা সবসময় রাখতে হবে, ঠিক আছে। আমি যে কোশ্চেনটা তোমাকে আজকে এখন করাচ্ছি, সেই কোশ্চেনটা যে পরীক্ষাতে পড়বে তার কোনো নেই, কিন্তু এমনটা হতে পারে যে ওপেন এন্ডেডের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। আমি যে কোশ্চেন আজকে এখন সলভ করছি, সেই কোশ্চেনটা তোমাকে বললাম যে বেঙ্গল টেটে পড়েছে বা সি টেটে পড়েছে বা জে টেটে পড়ছে বা ত্রিপুরা টেটে পড়ছে, যাই হোক যে কোনো, বা ইউপি টেটে পড়ছে, যে কোনো টেটে পড়ছে, সেখানে কিন্তু ওপেন এন্ডেড কথাটা কিন্তু ইউজ করেছে। তাহলে ওপেন এন্ডেড বা ক্লোজ এন্ডেড দিয়ে কোশ্চেন তোমার ঘুরিয়ে ফিরিয়ে থাকতেই পারে। তাহলে আমাকে মেইন যে আসল জিনিসটা হচ্ছে যে ওপেন এন্ডেড থাকলে কী চিন্তা ভাবনা করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স আর ওপেন এন্ডেড ইকুয়েশন অ্যান্ড ক্যান বি ইউজ টু এনহান্স ম্যাথামেটিক্যাল থিঙ্কিং। তাহলে এখানে দেখো ওপেন এন্ডেড মানে হচ্ছে যে যে কোশ্চেনগুলোতে মানে একের বেশি অ্যান্সার হতে পারে, মানে আমি হয়তো একজন স্টুডেন্ট, তাহলে আমি এক রকমের অ্যান্সার দিলাম, আরেকজন স্টুডেন্ট আরেক রকমভাবে অ্যান্সার দিল, মানে কিন্তু অ্যান্সারটা কারেক্ট, ঠিক আছে। যত রকমভাবেই অ্যান্সার তুমি দাও না কেন, তার অ্যান্সারটা কারেক্ট হচ্ছে। মানে এমন কিছু কোশ্চেন আমাদের থাকে যে কোশ্চেনগুলোতে মানে কি হবে না, অ্যান্সার যে অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সব স্টুডেন্টের একই অ্যান্সার নয়, কিন্তু অ্যান্সারটা সঠিক, ঠিক আছে। এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোকে আমরা ওপেন এন্ডেড বলি, ঠিক আছে। তো সাপোজ মনে করো তোমাকে বললো যে কোনো একটা সাম বললো যে 15 সাম হবে, দুটো সংখ্যা এমন লিখো যাদের সাম 15 হবে, ঠিক আছে। এমন একটা মনে করো তোমাকে কোশ্চেন দিয়েছে যে দুটো সংখ্যা লিখো বা দুটো নাম্বারস লিখো যাদের সাম বা যাদের যোগফলটা আমার 15 হবে। তাহলে 15 কেউ 7 আর 8 নিতে পারে, কোনো স্টুডেন্ট অ্যান্সার দিতে পারে 7 আর 8, কেউ 10 আর 5 দিতে পারে, ঠিক আছে। কেউ হয়তো মনে করো 13 আর 2 দিতে পারে। তাহলে অনেক অ্যান্সার আসতে পারে এই ধরনের, যাতে করে সামটা 15 আসবে। তাহলে এখানে দেখো কোশ্চেন একটা দিয়েছি, কিন্তু বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে তাদের চিন্তাভাবনা নিয়ে অ্যান্সারটা দিয়েছে, মানে বিভিন্ন স্টুডেন্টের চিন্তাভাবনাটা আলাদা আলাদা আসছে এখানে, ঠিক আছে। সেই ধরনের কোশ্চেনগুলোকে সবসময় আমরা কী করবো না, ওপেন এন্ডেড বলবো, ঠিক আছে। তো যাই হোক, আমি চলে আসবো আমার কোশ্চেনে, সেখানে আমি কোশ্চেন 1 2 3 4 পড়বো, তারপরে চিন্তা ভাবনা করবো যে কোন কোশ্চেনটা আমার ওপেন এন্ডেড। তাহলে ফার্স্ট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য সলিউশন অফ 2x + 4 = 8। তারপর বলেছে রাইট এ রিয়েল ওয়ার্ড প্রবলেম ফর হুইচ 2x + 4 = 8 ইজ সলিউশন।
verify that x equals to 2 is the solution of the equation 2x plus 4 equals to 8, plot the graph of 2x plus 4 equals to 8 on the কার্টেসিয়ান প্লেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে কোশ্চানগুলো চারটা দিয়েছে, যে চারটা কোশ্চানের মধ্যে একটা জিনিস খেয়াল করো। যদি ফার্স্ট কোশ্চেন বলি ফাইন্ড দ্য সলিউশন, সবাই সলিউশন বের করবে, এক্স এর সলিউশন আসবে 2, সব স্টুডেন্টের জন্য এটা আসবে সলিউশন 2। ঠিক আছে, তাহলে ওটা ওপেন এন্ডেড হবে না। রাইট এ রিয়েল ওয়ার্ড প্রবলেম ফর হুইচ 2x প্লাস 4 ইকুয়ালস টু 8 ইজ এ সলিউশন। দ্যাট মিনস রাইট রিয়েল ওয়ার্ড প্রবলেম করতে বলেছে, মানে ওয়ার্ড প্রবলেম তোমাকে লিখতে বলেছে কিছু, তো তুমি এক ধরনের একটা ওয়ার্ড প্রবলেম লিখলে যেখানে ইকুয়েশনটা আসবে 2x প্লাস 4 ইকুয়ালস টু 8। আরও অন্য কোনো স্টুডেন্ট অন্য কোনো ওয়ার্ড প্রবলেম লিখেছে যেখানে ইকুয়েশনটা আমার 2x প্লাস 4 ইকুয়ালস টু 8 আসবে ইকুয়েশনটা। ওকে, আসতেই পারে। তাহলে বিভিন্ন ধরনের অ্যান্সার সেখানে দিতে পারে। 2 নম্বরের যে কোশ্চান আছে সেই কোশ্চানে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ওয়ার্ড প্রবলেম সাজাতে পারে তার নিজের মতো করে। ঠিক আছে, তাহলে আমার 2 নম্বর অপশানটাই হবে ওপেন এন্ডেড। ওকে, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করতে পারো। ওকে, তো চলো 2 নম্বর অ্যান্সার আমরা রাইট অ্যান্সার বললাম, যে অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চানে চলে যাব। নাম্বার 8 দেখো সিডিপির কোশ্চান। আমি আগের ক্লাসে বলেছিলাম তোমাদের যে নেক্সট ক্লাসে আমি কিছু সিডিপির ক্লাস মানে কোশ্চান নিয়ে আসি। তো যাই হোক, নেক্সট কোশ্চান কী আছে দেখো। এ টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু রাইট দ্য ফলোয়িং স্টেটমেন্ট। নাম্বার 1 টোয়াইস অফ এক্স প্লাস 4, নাম্বার 2 3 টাইমস এক্স মাইনাস 7। স্টুডেন্ট রেসপন্ড টু as 2x plus 4 and 3x minus 7 while the teacher was expecting 2 into x plus 4 and 3 into x minus 7, the above mistake have occurred due to, তারপরে অপশানগুলো দিয়েছে। মানে কি হয়েছে, একজন টিচার স্টুডেন্টকে বলেছে এই ধরনের দুটো কথা, 1 আর 2 যেটা দেওয়া আছে, টোয়াইস অফ এক্স প্লাস 4 আর 3 টাইমস এক্স মাইনাস 7, এই ধরনের গল্প বলেছে। এরপরে স্টুডেন্ট লিখেছে প্রথমেরটা 2x প্লাস 4 আর পরেরটা লিখেছে 3x মাইনাস 7, কিন্তু অ্যাকচুয়ালি টিচার চাইছিলেন যে ওটা 2 ইন্টু এক্স প্লাস 4 হবে আর পরেরটা হবে 3 ইন্টু এক্স মাইনাস 7, এটা হওয়া দরকার ছিল, যে টিচার ওটা চাইছিলেন। তাহলে বলছি এটা এই মিস্টেকটাই, যে স্টুডেন্ট যে মিস্টেকটা করলো, মানে অ্যাকচুয়ালি টিচার চাইছিলেন যে এটা লেখা হোক, লিখলো এটা, টিচার চাইছিলেন যে এটা লেখা হোক কিন্তু লিখলো এটা। কার জন্য, কিসের জন্য বলছে এই মিস্টেকটা হচ্ছে? ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য লিনিয়ার এক্সপ্রেশন, ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস অফ রাইটিং লিনিয়ার এক্সপ্রেশন, কেয়ারলেস লার্নিং লিসেনিং বাই স্টুডেন্ট, ল্যাঙ্গুয়েজ ইউজড বাই টিচার। তাহলে এখানে কি আসবে দেখো না, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দ্য টিচার। এখানে যে টিচার যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে সেখানে কিন্তু একটু ডিস্টার্ব লাগছে, যে কি টোয়াইস অফ এক্স প্লাস 4 না টোয়াইস অফ এক্স প্লাস 4। ঠিক আছে, এখানে টিচারের ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা যদি লিখতো, যে মানে টিচার যিনি লিখতেন যে এখানে যদি এমনভাবে লিখতো যে 2 টাইমস দ্য সাম অফ এক্স অ্যান্ড 4, যদি এটা লিখতো 2 টাইমস দ্য সাম অফ এক্স অ্যান্ড 4, ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ারলি কিন্তু স্টুডেন্টরা লিখতে পারতো যে এক্স প্লাস 4-এর 2 টাইমস নিতে বলছে, তাহলে এক্স প্লাস 4 করতো, তারপরে তার সাথে 2 ইন্টু করতো। ঠিক আছে, তাহলে এখানে আমার কি আসবে, ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দ্য টিচার, এটা মিস্টেকটা হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 9 এর কোশ্চেনে দেখো কি বলেছে, কনসেপ্ট ম্যাপ ক্যান নট বি ইউজড ফর প্ল্যানিং এ লেসন, রিভিশন অফ এ লেসন, সাবমেটিভ অ্যাসেসমেন্ট অফ এ লেসন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অফ এ লেসন। তাহলে কনসেপ্ট ম্যাপ কী জিনিস না, কনসেপ্ট ম্যাপ একটা টেকনিক হচ্ছে to help students see explicitly how new concept can be related to previously learned concept. That means নতুন কিছু শিখছে তার সাথে পুরনো যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কীভাবে রিলেটেড বা কীভাবে সম্পর্কিত, সেটা এই কনসেপ্ট মেড টেকনিক থেকে আমাদের আসে। তো এটা বলছে ক্যান নট ইউজ, কোথায় ইউজ হয় না। তো দেখো কনসেপ্ট ম্যাপ, যে আগে আমরা কী শিখেছি বা এখন যে শিখছি তার আগে শেখার সাথে বা আগের কনসেপ্টের সাথে কী সম্পর্ক আছে, সেটা কিন্তু আমার প্ল্যানিং, একটা লেসেন প্ল্যান তৈরি করতে গেলে লাগে, প্ল্যানিং অফ লেসেন। রিভিশন যখন করি তখনও আমার লাগে, লেসেনটা যখন রিভিশন করছি যে আগে কি জানি এখন কি জানি বা এখন কি পড়ছি তার সাথে সম্পর্ক, সেটা লাগে। আর তারপরে কিন্তু সাবমেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু কনসেপ্ট ম্যাপটা আমার প্রয়োজন লাগে না। সাবমেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে বছরের শেষে একটা মূল্যায়ন একটা স্টুডেন্টের, ঠিক আছে, সেখানে কিন্তু আগের যে কনসেপ্ট বা এখন কি হচ্ছে এটা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা করা হয় না। তাহলে এখানে কি কনসেপ্ট ম্যাপ ক্যান নট বি ইউজ ফর সাবমেটিভ অ্যাসেসমেন্ট অফ এ লেসন। ঠিক আছে, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার
নাম্বার 10-এ কী আছে দেখো, রিলেশন আন্ডারস্ট্যান্ডিং ইজ প্রেফারেবল ওভার ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ইট হেল্পস দ্য, কী বলছে, দুটো আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে, বলেছে যে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আর ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। এটা বলছে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং ইজ প্রেফারেবল ওভার দ্য মানে রিলেশন আন্ডারস্ট্যান্ডিংকে আমরা কেন ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বেশি প্রেফার করি, ঠিক আছে। এটা তোমাকে এখানে কতগুলো অপশন দিয়েছে, সেই অপশানগুলোর মধ্যে চুজ করতে হবে যে কেন আমরা রিলেশন আন্ডারস্ট্যান্ডিংটাকেই প্রেফার দিই বা চুজ করি বেশি, ঠিক আছে। ফার্স্ট অপশন দেখো, চাইল্ড টু মেক, কি আছে, কানেকশন বিটুইন ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল আইডিয়াস অ্যান্ড মেক ইট ইজি ফর হিম টু সলভ দ্য প্রবলেম। নাম্বার 2-তে আছে, child to understand algorithm of the problem and make it easy for him to solve the problem. Child to apply mechanically the procedure without going into reason and he can solve the problem easily. Child to identify appropriate formula to be used and he can solve the problem easily. ওকে, তো এখানে দেখো আমাকে একটু জানতে হবে যে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আর ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে বা এই দুটো কী জিনিস। রিলেশন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে নোয়িং হোয়াট টু ডু অ্যান্ড হোয়াই, মানে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং যে বোঝাটাতে বা যে আন্ডারস্ট্যান্ডিংতে কী হয় না, বাচ্চারা সবসময় কি যে কোনো একটা জিনিস করছে বা কোনো একটা যে কেন হচ্ছে, কারণ কি, তার কিভাবে এসেছে, মানে টোটাল ডিটেলস, মানে গভীরে পড়াশোনা যেটাকে বলে, সব কিছু জানবে ওটা নিয়ে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করছি তো কীভাবে এসেছে, কেন এসেছে, ঠিক আছে, কিভাবে আমরা এটাকে ডিডাকশন করব, সব কিছু তার মধ্যে থাকবে। সেই আন্ডারস্ট্যান্ডিংকে বলছে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং, মানে ওই স্টুডেন্ট সমস্ত কিছু ব্যাপারটা নিয়ে জানবে যে কোন ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, কোন ফর্মুলা এখানে ইউজ হচ্ছে, কেনই বা ইউজ হচ্ছে, সব জানবে। আর ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা কি না, ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অত রিজন ফিজন জানার দরকার নেই, যে এটা হয় এটা আমি করে দিলাম ব্যাস এই হলো, আনসার কারেক্ট হয়ে যায়। ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং কখন কাজে লাগে না, স্পিড, হয়তো পরীক্ষার হলে কি বা অনেক সময় কী হয় যে আমাকে স্পিডে কিছু করতে হবে, আমি কিছু বুঝি না বুঝি অত আমার দেখার দরকার নেই, আমি ঝাঁটাঝাট অঙ্ক করে দিচ্ছি কি সাবজেক্ট পড়ে নিচ্ছি, সে ধরনের গল্পগুলো তখন আসে ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কিন্তু রিলেশন আন্ডারস্ট্যান্ডিং কী হচ্ছে না, স্টুডেন্ট সব কিছুটাই বুঝতে পারে, যে কোনো একটা ফর্মুলা বা কোনো একটা রুল কেন ইউজ করছি, কিভাবে ইউজ করছি, কিভাবে এটা এলো, এই যে মানে ভিতর থেকে জানা, গভীরভাবে জানা, সেটা হচ্ছে রিলেশন আন্ডারস্ট্যান্ডিং থেকেই আসে, ঠিক আছে। সেই জন্য আমরা কী করি, প্রেফার করি যে রিলেশন আন্ডারস্ট্যান্ডিংকে বেশি প্রেফার করি ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং থেকে। তো সেই কারণটা কেন বলছে দেখো, অপশন 4-এ একবার চেক করো, চাইল্ড টু আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু বি ইউজড। তো রিলেশন আন্ডারস্ট্যান্ডিং এটা হয় যে কোন ফর্মুলাটা সে পার্টিকুলারভাবে ইউজ করতে পারবে বা কেন ইউজ করব, এই যে জিনিসটা সে বুঝতে পারবে রিলেশন আন্ডারস্ট্যান্ডিংয়ে। তাহলে অপশন 4 ইজ দ্য, এখানে আমার আসবে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 11। নাম্বার 11-এ কী বলেছে, a child of class 6 is able to find solution of given linear equation but is not able to solve all problem. The child is at Piaget's। এরপর চারটা স্টেজ দিয়েছে, পিয়াগেটের চারটা স্টেজ দিয়েছে, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ আর ফর্মাল অপারেশনাল স্টেজ। চারটা স্টেজ আছে, স্টেজের মধ্যে কোন স্টেজ, এখানে বলেছে একটা যে ক্লাস 6-এর বাচ্চা কী করছে না, অ্যাবেল টু ফাইন্ড সলিউশন অফ গিভেন লিনিয়ার ইকুয়েশন, বাট মানে লিনিয়ার ইকুয়েশন বলছে সলভ করতে পারছে কিন্তু ওয়ার্ড প্রবলেমগুলো সলভ করতে পারছে না ক্লাস 6-এর স্টুডেন্ট, ঠিক না, যে ক্লাস 6-এর স্টুডেন্ট সে সলভ করতে পারছে না এগুলো। তাহলে আমার এখানে কি আসবে না, কোন স্টেজে আছে, বলছি পিয়াগেটের কোন স্টেজে আছে সেটা আমাকে দেবে। প্রথমে আছে সেন্সরি মোটর, এটা কোথায়, সেন্সরি মোটর স্টেজে কোনটা না, 0 বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত। তখন বাচ্চারা কী করে, তখন বাচ্চারা মানে স্পর্শ দিয়ে বা চোখ দিয়ে তার এই পৃথিবী, তার পরিপার্শ এগুলোকে দেখতে থাকে, ভাবতে থাকে, তাদের ডিফারেন্সগুলো চিন্তাভাবনা করতে থাকে মনে মনে, ঠিক আছে, এইসবগুলো করতে থাকে। তারপরে যে প্রি অপারেশনাল স্টেজ, এটাতে কি হয় না, তোমার 0 থেকে 2, তাহলে 2 থেকে 6 বছর পর্যন্ত বা 7 বছর পর্যন্ত কি হয়, প্রি অপারেশনাল স্টেজ। এখানে সে কি না, সে কথা বলতে পারে, অঙ্কন করতে পারে, সে বুঝতে শিখতে পারে, ঠিক আছে, মানুষের সাথে একটু একটু ইন্টারাকশন করতে শুরু করে। তারপরে কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা কোথায় থাকে না, কংক্রিট অপারেশনাল স্টেজটা হচ্ছে আমার 6 বা 7 বা 7 থেকে 12-তে, 7 থেকে 12-তে যে ক্লাস 6-এ পড়ছে, মানে 7 থেকে 12-এর মধ্যেই পড়বে তার বয়স, ঠিক না। তাহলে এই অপশান আমার কোনটা আসবে না, কংক্রিট অপারেশনাল স্টেজ। সেই স্টেজে সে কি না, এই পৃথিবীকে বুঝতে শিখে, পড়তে শিখে,
তারপরে কি বিভিন্ন প্রবলেম সলভ করতে শিখে, আর লাস্টে ফর্মাল অপারেশনের স্টেজ যেটা আছে, যেটা 12 বছরের পরে বা আরও বয়স যখন বেড়ে যাচ্ছে তখন তখন সেই পৃথিবী সম্পর্কে নানা রকমের জিনিস হবে, বিভিন্ন কোশ্চান সলভ করে সে ব্যাখ্যা করতে পারবে, সেটা অনেক বড়তে, ঠিক না, 12 বছরের পরে সেটা আসে। তাহলে এখানে আমার ক্লাস 6-এর গল্প বলেছে যে 6-এ পড়ছে ছেলেটা, তাহলে এখানে কোন অপশানটা আসবে না, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, কংক্রিট অপারেশনাল স্টেজ। ঠিক আছে, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 12। নাম্বার 12-এ কী বলেছে দেখো, টু হেল্প দ্য স্টুডেন্ট রাইটিং প্রুফস অফ জিওমেট্রিক্যাল থিওরেম মিস্টার মানিস divided the class into small groups and asked each group to evolve the proof of the theorem by mutual discussion. His objective of using this strategy. তাহলে এখানে কি বলেছে যে টিচার কি করেছেন না, স্টুডেন্টকে কতগুলো গ্রুপে ভাগ করে দিয়েছেন একটা থিওরেম প্রুফ করার জন্য, আর বলেছে যে এই থিওরেমটা আলোচনা করে তোমরা গ্রুপে আলোচনা করে গ্রুপ আলোচনা করে তোমরা সেটাকে সলভ করো। তো এটা বলছে যে টিচারের যে এটা করেছেন, হিজ অবজেক্টিভ অফ ইউজিং দিস স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা তোমাকে অবজেক্টিভটা খুঁজতে হবে যে কী জন্য তিনি এটা করেছেন। ঠিক আছে, তাহলে অপশানগুলো পড়ে নিয়ে একটু কী আছে, টু এনগেজ দ্য স্টুডেন্ট ইন দ্য ডিসকাশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লার্নিং। নাম্বার 2-তে আছে টু কম্পেল দ্য স্টুডেন্ট টু ওপেন দ্য টেক্সট বুক, রিড অ্যান্ড প্রুভস আন্ডারস্ট্যান্ড অন দেয়ার ওন, টু এনগেজ দ্য স্টুডেন্ট ইন দ্য কোলাবোরেট লার্নিং। তারপরে আছে টু অ্যালাউ দ্য স্টুডেন্ট টু বি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য ডিসকাশন দ্যাট ভেরিয়াস পসিবিলিটিস অ্যান্ড রিচ দ্য কনক্লুশন আফটার রিজনিং। এইগুলো অপশানের মধ্যে দিয়েছে যে তাদেরকে ডিসকাশনে আসার জন্য প্রথম অপশানে বলেছে এনগেজ টু স্টুডেন্ট ডিসকাশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, যে তাদেরকে ডিসকাশনে মানে উদ্বুদ্ধ করার জন্য বা একক লার্নিংয়ের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে। আর 2-এ বলেছে যে তাদেরকে বই খুলে ওপেন বুক টেক্সট বই খুলে পড়তে বলবে বা নিজেরাই তারা ওটা বুঝে নিতে পারবে। তারপরে বলেছে এনগেজ দ্য স্টুডেন্ট ইন কোলাবোরেটিভ লার্নিং, যে তাদেরকে সহযোগিতামূলক শিক্ষায় উদ্বুদ্ধ করবে। আর নাম্বার 4 বলেছে টু অ্যালাউ দ্য স্টুডেন্ট টু অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন ডিসকাশন, যে স্টুডেন্টদেরকে ডিসকাশনে অ্যালাউ করবে পার্টিসিপেন্টস করার জন্য। টেস্ট ভেরিয়াস পসিবিলিটি, বিভিন্ন পসিবিলিটিগুলো তারা টেস্ট করবে এবং রিচ কনক্লুশন আফটার রিজনিং, বিভিন্ন যুক্তির সাহায্যে তারা একটা কনক্লুশনে আসবে। এখানে বলছে কোন স্ট্র্যাটেজিটা নেওয়া যাবে, তাহলে এখানে আমার অপশান আসবে 3, সহযোগিতামূলক শিক্ষা। সহযোগিতামূলক শিক্ষা থেকে কোলাবোরেটিভ লার্নিং মানে কি হয়, সেখানে বাচ্চাদেরকে ছোটো ছোটো একটা কোশ্চেন দেওয়া হলো আর ছোটো ছোটো গ্রুপে ভাগ করে নিয়ে তাদেরকে সেই কোশ্চেনটা ডিসকাশনের মাধ্যমে সলভ করা হলো, কে কী জানে কি না জানে। এটা হচ্ছে সহযোগিতামূলক শিক্ষা, যে বিভিন্ন যারা যারা গ্রুপে থাকবে এই ছাত্রের কাছ থেকে ওই ছাত্রের কাছ থেকে বিভিন্নভাবে তারা শিখতে পারবে। তাহলে এখানে কি করা হয়েছে দেখো, ওটাই করা হয়েছে যে একটা থিওরেম দেওয়া হয়েছে, সেই থিওরেমটা অ্যাকচুয়ালি সব স্টুডেন্ট মিলে ডিসকাশনের কোনো গল্প আসেনি যে 4 নম্বরের অপশানটা আমার আসবে, 4 নম্বর অপশানটা আসবে না। মনে হচ্ছে যে 4 নম্বর অপশানটা আসবে, কিন্তু 4 নম্বর অপশানটা আসবে না। কেন আসবে না, না এখানে দেখো গ্রুপে ভাগ করা হয়েছে আর একটা থিওরেম দেওয়া হয়েছে যেটাকে সলভ করতে বলা হয়েছে ওই গ্রুপে যারা আছে তাদের সবাইকে। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে আমার সহযোগিতামূলক শিক্ষা, যে গ্রুপে ভাগ করে একটা কোনো কোশ্চান একটা কোনো টপিক নিয়ে তাদেরকে ডিসকাস করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সহযোগিতামূলক শিক্ষা, তাহলে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 13-এ। নাম্বার 13-এ কী বলেছে দেখো, মেজর অ্যাসপেক্ট অফ এনকোয়ারি বেসড লেসন প্ল্যান ইজ। এনকোয়ারি বেসড লেসন প্ল্যানের মেজর অ্যাসপেক্টটা কী থাকবে সেটা বলছে, এখানে বলতে বলেছে। তাহলে দেখো প্রথমে আছে এক্সপোজিশন, এক্সপোজিশন মানে হচ্ছে প্রদর্শন, তারপরে এক্সপ্লোরেটরি টাস্ক, তাহলে এটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। আর এক্সটেন্ডেড লার্নিং মানে হচ্ছে মানে ওই এক্সটেন্ড মানে পড়ার পরে যে লার্নিংটা করা হচ্ছে, যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে বা এক্সারসাইজ সলভ করা হচ্ছে। তারপরে যে ক্রস সার্কুলার ইন্টিগ্রেশন, ঠিক আছে, এটা কি জিনিস ক্রস সার্কুলার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে দেখো যদি এটা ভালো করে বুঝতে চাও, ক্রস সার্কুলার ইন্টিগ্রেশন হচ্ছে যে একটা টিচার একটা সাবজেক্ট হতে পড়াচ্ছেন, মনে করো সায়েন্সের টিচার পড়াচ্ছেন, অ্যাটম পড়াচ্ছেন, ঠিক আছে, অ্যাটম নিয়ে পড়াচ্ছেন। তো সেখানে তিনি হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অ্যাটম বোম পড়েছিল এই সেই সব গল্প বলতে, মানে ইতিহাসের কোনো গল্প বলতে শুরু করলেন। তাহলে একটা ক্লাস চলছে আমার সায়েন্সের, কিন্তু সেখানে কী হলো না, টিচার্স স্টুডেন্টদের মানে অ্যাট্রাকটিভ করার জন্য সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প বা প্রথম বিশ্বযুদ্ধের গল্প সেখানে মানে বোমের ওই অ্যাটমের গল্প বলতে শুরু করলেন। ঠিক আছে, এই যে একটা সাবজেক্ট পড়াতে পড়াতে অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা, এটাকে আমরা বলি ক্রস সার্কুলার ইন্টিগ্রেশন। তাহলে এখানে আমাকে কোশ্চেনে কী খুঁজেছে, ইনকোয়ারি বেসড লেসন প্ল্যানের জন্য মেজর অ্যাসপেক্ট কী হবে। তাহলে এখানে দেখো অনুসন্ধানমূলক কাজ অপশন 2-তে আছে, তাহলে আমার অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন 2 ইজ দ্য
রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 14। নাম্বার 14-এ কী আছে দেখো, ম্যানিপুলেটিভস ইন ম্যাথামেটিক্স ক্লাস আর ইউজ টু। ম্যানিপুলেটিভসে যে মানে অ্যাকচুয়ালি যে অবজেক্টিভগুলো আমরা মানে ইউজ করি, এখানে দেখো বোর্ড হতে পারে, মার্কার হতে পারে, বা আদার্স কোনো সার্কুলার ডিস্ক হতে পারে, যে ম্যানিপুলেটিভ ইউজ করি আমরা ম্যাথামেটিক্স ক্লাসে, সেটা কি আর ইউজ টু কী জন্য ইউজ করি। তো নাম্বার 1-এ দেখো, ডেমনস্ট্রেট দ্য ম্যাথামেটিক্যাল আইডিয়াস অ্যান্ড কনস্ট্রাক্ট ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার 2-তে আছে এনগেজ স্টুডেন্ট সো দ্যাট দে ডু নট ইন্টারেক্ট উইথ ইচ আদার and maintain discipline in the class. Give first hand experience to student in order to make them good problem solver. Make student more skillful by having concrete experiences. তো যাই হোক, যে ওগুলো দিয়ে আমরা কী করি, অ্যাকচুয়ালি অপশান 1 আসবে আমার, ডেমনস্ট্রেট ম্যাথামেটিক্যাল আইডিয়াস অ্যান্ড কনস্ট্রাক্ট ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এটার জন্য আমরা ওই টুলসগুলো ইউজ করি, ম্যানিপুলেটিভ যে টুলসগুলো থাকে সেগুলো আমরা ইউজ করি। তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন নাম্বার 15, লিঙ্ক সিট ইজ ইউজফুল টু, ইট লুকস অ্যাজ বিলো, কনসেপ্ট, ম্যাথামেটিক্স, এভরিডে এক্সাম্পল, তারপর ডায়াগ্রাম, পিকচার, গ্রাফ, মাই এক্সপ্লেশন। দিস টুল ক্যান বি ইউজড। এরপর 4টা অপশান দিয়েছে, দেখো কী কী আছে। টু ইন্ট্রোডিউস দ্য টপিক অফ সিমিলারিটি ফর চেকিং দ্য previous knowledge of congruency, to explore the concept of similarity, to build the basis of theorem in similar triangles, to access the understanding of basic proportionality theorem। তাহলে এখানে বিভিন্ন ডায়াগ্রাম, পিকচার দেখানো হয়েছে। তো এটা কি আসবে না, ইন্ট্রোডিউস টু দ্য টপিক অফ অন সিমিলারিটি ফর চেকিং দ্য প্রিভিয়াস নলেজ অফ দ্য কনগ্রুয়েন্সি। তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের ক্লাস এখানে শেষ করলাম। আমি পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই ফিরছি। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে বা ক্লাসগুলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং আমাকে কমেন্ট করতে পারো কোনো কিছু আরও অসুবিধা থাকলে, বা কিছু যে ধরনের ক্লাস তোমরা চাইছো বা যে ধরনের তোমাদের প্রয়োজন হচ্ছে সে ধরনের কোশ্চেন নিয়ে ফিরবো। ম্যাথামেটিক্সের নানা ধরনের কোশ্চেন আমি তোমাদেরকে যত রকমভাবে পারবো চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।